এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টা তার দপ্তর থেকে কোনো নির্বাচনের ডেট এখনো পর্যন্ত দেওয়া হয়নি। নির্বাচনের ডেট, অ্যাকচুয়াল যে ডেটটা ওটা এই উনি অ্যানাউন্সমেন্ট করবে এবং ওনার দপ্তর থেকে দেওয়া হবে। বাকিগুলা বা বাকি যারা বলেছেন তারা হয়তো নিজেদের মতামত যে হতে পারে এরকম একটা ইয়ে করে, বাট এখনো পর্যন্ত কমপ্লিট না। আজকে মূলত আপনাদের সাথে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি রেগুলার কয়েকটা ডেভেলপমেন্ট আছে এগুলো শেয়ার করা, এগুলো নিয়ে কথা বলার জন্য। আপনারা দেখেছেন যে ঢাকা শহরে ব্যাটারি চালিত রিকশার শ্রমিকরা গত কয়েকদিন ধরেই প্রতিবাদ করছে। আজকেও তারা প্রতিবাদ করেছে। তো সরকার সিদ্ধান্ত নিয়েছে, আসলে এ বিষয়ে মহামান্য হাইকোর্ট যে আদেশ দিয়েছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই আদেশের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে আপিল করবে। আমরা আশা করি সুপ্রিম কোর্টের কাছ থেকে এ বিষয়ে একটা ইতিবাচক সিদ্ধান্ত পাব। এছাড়া আর কোনো বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, আপনারা কাইন্ডলি নিজেদের নাম পরিচয় দিয়ে এবং হাতটা তুলে একটু প্রশ্ন করবেন, তাহলে আমাদের জন্য জবাব দিতে সুবিধা হবে। ধন্যবাদ। আমি হাসির এখন টেলিভিশনে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে, গুম কমিশনের সুপারিশের ভিত্তিতে এখন পর্যন্ত কত পুলিশ সদস্যকে অভিযুক্ত করা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে? ধন্যবাদ। গুম কমিশন এখনও কোনো সুপারিশ সরকারের কাছে দেয়নি, সো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী মাসের মাঝামাঝি তারা একটা ইন্টারিম রিপোর্ট দেবে সরকারকে, এবং সেই ইন্টারিম রিপোর্টের ভিত্তিতে যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন মনে করে সরকার, তাহলে সিদ্ধান্ত নেবে। আরেকটা বিষয় ছিল যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, নির্বাচন কমিশন যে সুপারিশের বাইরে থেকে, মানে সুপারিশ ছাড়াই যে নির্বাচন কমিশন গঠন করা হলো, তো এটা কি সাংঘর্ষিক হয়ে যায় কিনা? যে ইতিমধ্যে নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটি আবার বলেছে যে রাজনৈতিক দলের চাপের ভিত্তিতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যেকেই তাদের মতামত দিতে পারে, কিন্তু সরকার নির্বাচন কমিশনটা গঠন করেছে সম্পূর্ণভাবে আইন মেনে। নির্বাচন কমিশনের জন্য একটা সার্চ কমিটি গঠন করা হয়েছিল, তাদের কাছে রাজনৈতিক দলগুলো তাদের নাম প্রস্তাব করেছে, এবং সেই প্রস্তাবের ভিত্তিতে তাদের কাছ থেকে যে নামগুলো পাওয়া গিয়েছে, সেখান থেকে মাননীয় রাষ্ট্রপতি 5 জনকে নির্বাচন কমিশনের জন্য নিয়োগ দিয়েছেন। একজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং বাকি 4 জনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন, এবং আপনি দেখেছেন আজকে তাদের সবাই শপথ গ্রহণ করেছেন। আমার নাম নাজমুল লিখন, আমি দেশীয় পর্যায়ে কাজ করি। আমি যেটা জানতে চাচ্ছিলাম যে 5ই আগস্টের পর প্রশাসনের যারা কর্মকর্তারা, তারা কিন্তু গত 1-1.5 মাস, প্রথম 1-1.5 মাস, তারপরে গত 3 মাসে কয়েকশো পদোন্নতি নিয়ে নিয়েছেন, এবং যেটা দেখা যাচ্ছে যে অনেকে 2-3 বার করে পদোন্নতি নিচ্ছেন। অনেকে দেখা যাচ্ছে যে পদোন্নতি হওয়ার পরে ওই একই জায়গায় কাজ করছে, সে তার ইয়ে হয়। আবার অনেকে আছেন যে পদোন্নতি একটা পোস্টে কাজ না করে, অভিজ্ঞতা না করেই আরেক পোস্টে উনি যাচ্ছেন। আজকেও কিন্তু জনপ্রশাসন সচিব উনি বলছেন যে আরো 2 দফায় পদোন্নতি দেওয়া হবে। তো আবার আমরা মানে অপর জায়গায় দেখছি বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক গুরুত্বপূর্ণ পদ খালি আছে, তারপরে অনেকের পদোন্নতি হচ্ছে না। আবার অ্যাডমিন ক্যাডারদের সাথে অন্য যে ক্যাডার আছে তাদের একটা বৈষম্যগত একটা দ্বন্দ্ব আছে, এবং প্রশাসন মাথাভারী হচ্ছে। প্রশ্নটা কাইন্ডলি করুন। জি, এই বিষয়ে আসলে সরকারের এতগুলো প্রশাসনে এত পদোন্নতি হচ্ছে বা অন্য জায়গায় পদোন্নতি হচ্ছে না, সেই বিষয়ে আসলে সরকারের কি চিন্তা ভাবনা, এবং এখানে বৈষম্যটা কিভাবে দূর হবে? ধন্যবাদ। জনপ্রশাসনে পদোন্নতি, বদলি, এগুলো খুব স্বাভাবিক বিষয়। আর যেহেতু দেশে একটা পরিবর্তন হয়েছে, আপনারা সবাই জানেন, এই পরিবর্তনের কারণে জনপ্রশাসনের রদবদল এগুলো ছিল জনদাবি। সরকারও মনে করেছে সরকারের কাজে গতিশীলতা আনানোর জন্য প্রশাসনে কিছু অবশ্যম্ভাবী রদবদল করতে হবে, এবং সেই অনুযায়ী সরকার কাজ করছে, এবং যেখানে শূন্য পদে যদি উপযুক্ত কাউকে মনে করছে, তাহলে সেখানে তাকে নিয়োগ দেওয়া হচ্ছে বা তাকে পদায়ন করা হচ্ছে। এগুলো খুবই স্বাভাবিক বিষয়, এবং প্রশাসনিক গতিশীলতা আনানোর জন্য সরকার এই কাজটা করে যাচ্ছে এবং নিয়মিত করে যাবে, এবং এটাই হচ্ছে এই মুহূর্তে সরকারের ভাবনা এই বিষয়ে। আমি ফয়সাল আতিক, bdnews24.com থেকে। তো আমি এর আগেও একবার প্রশ্ন করেছিলাম ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে সরকারের পলিসি যেটা চলছে সেটার বিষয়ে। আজকে আমি সেই বিষয়টা বলতে চাই। সেদিন যখন আদালত থেকে একটা রায় আসলো, তার আগেও কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশাটা অবৈধ ছিল, অথবা এটার কোনো ধরনের বৈধতা ছিল না। আদালত থেকে নতুন করে রায় আসলো, দেন একটা কেওয়াস সৃষ্টি হলো। সরকারের একজন নীতি নির্ধারককে প্রশ্ন করেছিলাম, তিনি তখন বলেছিলেন যে এটা
আপিল করবেন। তো এর মাঝখানে যে ঘটনাগুলো ঘটে গেল, এটা সার্বিকভাবে আপনারা কি মনে করেন? এটা কি একদিকে ব্যাটারি চালিত অটোরিকশা চলেছে রাস্তায় এই 3 দিনের মধ্যে, আরেকদিকে একটা পক্ষ বিক্ষোভ করেছে, সেখানে সংঘর্ষ হয়েছে, অনেকে আহত হয়েছে, পুরো ব্যাপারটাকে একটা সমন্বয়হীনতা হিসেবে মনে করেন কিনা, নাকি এটাই ঠিক আছে? ধন্যবাদ। বিষয়টা যেহেতু এখন আদালতে আছে এবং সরকার মনে করে যে এটা আইনি প্রক্রিয়াতেই সরকার এটার একটা সমাধান চায়। হ্যালো, আমি কানি মাস্টার পত্রিকা আছি। তো হলো যে নিউজ সম্পাদক নুরুল কবির উনি সাংবাদিকরা অভিযোগ করছেন যে বিমানবন্দরে তাদেরকে হয়রানি করা হচ্ছে। তো কপটোয়ারটিতে যারা গিয়ে কোঅর্ডিনেটে যারা গিয়েছে তাদেরকে অনেক বলছে তাদেরকে হয়রানি করা হয়েছে। আসলে এই ইয়েটা কি? তো সাংবাদিকরা বলছিল তাদেরকে বিমানবন্দরে হয়রানি করা হচ্ছে। তো সাংবাদিক পরিচয়ের কারণে। ধন্যবাদ। আমরা এই বিষয়ে অলরেডি একটা ব্যাখ্যা দিয়েছি, গতকালকেও দিয়েছি, আজকেও পুলিশের বিশেষ শাখা থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আপনি দেখেছেন যে এর আগের সরকার ভিন্ন মত কীভাবে দমন করেছে, যারা ভিন্ন মতাবলম্বী ছিল তাদেরকে নানাভাবে হয়রানি করেছে এবং বিশাল একটা তালিকা যেটা ইমিগ্রেশনে দিয়ে দেওয়া হয়েছিল এই সাংবাদিক এবং রাজনৈতিক কর্মী বা ভিন্ন মতাবলম্বী যারা আছে তারা যাতে বিদেশে আসা যাওয়া করতে গেলে তাদেরকে থামানো হয়। তো এইটা সরকার চেষ্টা করছে যে এই তালিকাটাকে হালনাগাদ করে এই তালিকাতে যদি কারো বিরুদ্ধে অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ থাকে বা প্রমাণ থাকে তাহলে সেই অনুযায়ী আইন অনুযায়ী ব্যবস্থা নেবে, আর এই ধরনের কোনো অভিযোগ না থাকলে সবাই স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারবেন। কেউ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয় এ বিষয়ে সরকার সচেতন আছে এবং নিউজ সম্পাদকের বিষয়টা যেমন সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে, অন্য কোনো বিষয়েও যদি এরকম সরকারের নজরে আনা হয় বা সরকার তাহলে তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়া হবে। আর যদি নজরে নাও আনা হয় আমরা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া মেনে এটা কাজ করা হচ্ছে। ম্যানুয়ালি এই তালিকাটা, যেহেতু তালিকাটা অনেক দীর্ঘ, এই তালিকাটা সংশোধনের জন্য ম্যানুয়ালি কাজ করা হচ্ছে এবং আমরা আশা করি যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর হবে না। এই বিষয়ে আমাদের মানে একটা অ্যাক্টিভলি কনসিডারেশন আছে, একটা নীতিমালা আমরা করব যাতে এই পুরো জিনিসটা, আপনি জানেন আগে যেটা হয়েছে যে পুরো আরবিট্রারিলি এই নামগুলো এসছে। তো এটার জন্য মানে এই সমস্ত এজেন্সিগুলোর সাথে কথা বলে একটা নীতিমালার আলোকে, কেননা শুধুমাত্র তো মানে অবশ্যই এখানে ভিন্ন মতের বা জার্নালিস্ট যাদের আছে এগুলো নাম থাকবে না, কিন্তু আপনি জানেন যে অনেক ক্ষেত্রে যেটা হয় ব্যাংকগুলো বলে যে এই নিয়ে এনাকে আপনার বিদেশ গমনে আপনি বিরত রাখতে হবে বা কোর্টের অর্ডার থাকে। তো এই যে পুরো যে বিষয়গুলো এটাকে যাতে একটা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে থাকে, একটা ট্রান্সপারেন্ট নীতিমালা, যেটা আপনিও জানতে পারবেন, অন্য মানে বাংলাদেশের যে কোনো সিটিজেন এই বিষয়টাই জানতে পারবেন যে উনি যেতে পারছেন না বিকজ ওনার নামে ব্যাংকের থেকে একটা নোটিশ আছে যে যেন ওনাকে বিদেশ গেলে আমাদের সমস্যা হবে। তো এই বিষয়গুলো খুবই স্পষ্ট নীতিমালার মধ্যে আসবে। আমি কাজী জি মোহাম্মদ জাহিদের কাজ করি। আমি একটু আগেও এই প্রশ্নের জবাব দিয়েছি। গুম কমিশন সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি বা প্রতিবেদন সাবমিট করেনি। আমরা আশা করছি গুম কমিশনের সাথে গত কিছুদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টা এবং আরও কয়েকজন অন্যান্য উপদেষ্টা মিলে একটা বৈঠক হয়েছে, সেখানে তারা প্রতিশ্রুতি দিয়েছেন ডিসেম্বরের মাঝামাঝি তারা একটা ইন্টারিম রিপোর্ট দেবেন। সেই রিপোর্টের ভিত্তিতে সরকার যদি কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন মনে করে তাহলে ব্যবস্থা নেবে। হ্যালো, জি আমি আল আরিফ খান, কাজ করি আরটিভিতে। আমি একটু ডেঙ্গু প্রসঙ্গে জানতে চাচ্ছিলাম সরকারের অবস্থান। আজকে 11 জনের মতো মারা গেল। প্রতি বছরই আসলে ডেঙ্গু ভয়াবহ রূপ ধারণ করে, এবছরও তা ব্যতিক্রম নয়। তো অন্যান্য বছরগুলোতে আমরা বলতাম যে আসলে সরকার পরিকল্পনা করছে বা সেটি অকার্যকর পরিকল্পনা। তো সেক্ষেত্রে আপনারা আসলে সরকারের পক্ষ থেকে কোনো কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে কিনা ডেঙ্গুটাকে মোকাবেলা করার জন্য, ভয়াবহতা কমানোর জন্য? ধন্যবাদ। এটা একটা খুবই সিরিয়াস পাবলিক হেলথ ইস্যু। ডেঙ্গু প্রতি বছরই আসে এবং এবছরও ডেঙ্গুতে অনেক মানুষ মারা যাচ্ছে, এটা ডিনাই করার কোনো সুযোগ নেই। এটা সরকার চেষ্টা করে যাচ্ছে যাতে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া যায় এবং এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা যায় এবং অন্যান্য আসলে যে পদক্ষেপগুলো গ্রহণ করলে ডেঙ্গুর মৃত্যু এবং ডেঙ্গুর সংক্রমণটা কমে আসবে সেই পদক্ষেপগুলো গ্রহণ করার জন্য সরকারের পক্ষ থেকে যাবতীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। হ্যালো,
আমার নাম রকুরুজ্জামান মনি, আমি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় কাজ করি। তো আমরা কিছুদিন লক্ষ্য করি যে আওয়ামী লীগের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানে তাদের অ্যাক্টিভিটি গুলো প্রচারণা করা হয়। তো দেশে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিও আমরা খেয়াল করি। আপনারা কি মনে করেন, আপনারা খেয়াল করেছেন যে তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারণা চালায় এবং এই প্রক্রিয়াটা তাদের নেতাকর্মীদের উজ্জীবিত করছে কিনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে তাদের এই যে প্রচারণাটা এটা আসলে কোনোভাবে ভূমিকা পালন করছে? কেউ যদি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোনো ধরনের গুজব ছড়ায়, তাহলে সেই গুজবগুলোকে প্রতিরোধ করার জন্য সরকার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। আপনারা দেখেছেন যে আমরা আমাদের প্রেস উইং থেকেও আমরা একটা আলাদা একটা পেজ খুলেছি, যেখানে আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার জন্য, যাতে কেউ কোনো বিভ্রান্তি ছড়াতে না পারে। তাছাড়া ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার যারা আছে তারাও তাদের মতো করে এ ধরনের গুজবগুলো প্রতিরোধ করার চেষ্টা করছেন। গতকালকে আমরা দেখেছি আমাদের নিউজ সম্পাদক উনি একটা পোস্ট দিয়েছেন, ওনার পোস্ট দিয়ে উনি ওনার পত্রিকাকে ঘিরে, ওনার পত্রিকাকে ব্যবহার করে একটা অপপ্রচার চালানোর চেষ্টা করা হয়েছিল। উনি এই বিষয়টা ক্ল্যারিফাই করেছেন। তো আমরা এরকম আশা করব আরও যারা আছেন, সমাজের সচেতন যারা আছেন, তারা সত্যটা তারা যদি তাদের নজরে আসে তারাও প্রকাশ করবেন তাদের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমের যে প্ল্যাটফর্মগুলো আছে সেখানে। এটা আসলে একটা সম্মিলিত প্রয়াস হতে হবে। সরকারের একার পক্ষে এই ধরনের গুজবের সাথে ফাইট করা খুব কঠিন। তবে যদি নাগরিক সমাজের পক্ষ থেকে যদি সহযোগিতা আসে, তাহলে গুজব ছড়িয়ে বা অহেতুক আতঙ্ক ছড়িয়ে কেউ আসলে সমাজে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারবে না বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। আমি পরিমল পালমা ডিজিটালে কাজ করি। দুটো বিষয়, যেহেতু আরবান ট্রান্সপোর্ট নিয়ে কথা হচ্ছে, আমরা জানি যে চিফ অ্যাডভাইজার অফিস থেকে একটা টেকনিক্যাল কমিটি করা হয়েছিল ঢাকা শহরের ট্রান্সপোর্ট বা যানজট এই ব্যাপারে। তো ওইটার কোনো আপডেট আছে কিনা? আর একই সাথে যে এখন তো শীতকাল, প্রত্যেক বছর শীতকালটাতে বায়ু দূষণ অনেক বেশি হয় ঢাকা শহরে এবং এখন সেটা শুরু হয়ে গেছে, এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা? ধন্যবাদ। ঢাকা শহরের যানজট এটা সরকারের পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই উদ্যোগটা চলমান আছে। এর বাইরেও যানজট বেড়ে যাওয়ার কিছু কারণ আপনারা নিজেরাও দেখেছেন যে প্রতিদিনই প্রায় কোনো না কোনো কারণে কোনো না কোনো গ্রুপ সড়কে অবস্থান নিচ্ছে এবং যে কারণে সড়কে আসলে এক ধরনের যানজট সৃষ্টি হচ্ছে। যানজট তো ঢাকা শহরের আসলে পুরনো সমস্যা। এই সমস্যাগুলো আরও নতুন করে এই ধরনের অবস্থান কর্মসূচির কারণে এই সমস্যাগুলো আরও বেড়ে চলেছে। সরকার চেষ্টা করছে যে সবার দাবি দাওয়াগুলো শোনার। এটা আমরা আগেও মাননীয় প্রধান উপদেষ্টা সবার কাছে আহ্বান জানিয়েছে, আপনারা আপনাদের দাবি দাওয়াগুলো যদি নির্দিষ্ট চ্যানেলে জানান তাহলে দাবি দাওয়াগুলো সরকার শুনবে এবং সেই অনুযায়ী সাধ্যমতো যদি এগুলো লজিক্যাল হয়, রেশনাল হয়, তাহলে এ বিষয়ে সমাধান দেওয়ারও চেষ্টা করবে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে প্রতিদিনই কোনো না কোনো গ্রুপ এই সড়কের মধ্যে অবস্থান নিয়ে যানজটটা আরও বাড়িয়ে দিচ্ছেন। তো আমরা এই বিষয়ে সবাইকে আহ্বান জানাবো, আপনারা কোনো ধরনের জনদুর্ভোগ হয় এই ধরনের কর্মসূচি থেকে আপনারা বিরত রাখবেন। আপনারা অবশ্যই আপনারা আপনাদের দাবি দাওয়াগুলো মানুষ জানাতে পারবে। মানুষের গত 15 বছর মানুষ আসলে কথা বলতে পারেনি, যে কারণে মানুষের মনে অনেক কিছু জমে আছে। এগুলো আসলে আমরা আগেও বলেছি। তো এখনও যদি মানুষ তাদের যদি কোনো দাবি দেওয়া থাকে, তারা সরকারের কাছে নির্দিষ্ট চ্যানেল মেনে যদি দাবি দেওয়াটা জানায়, তাহলে যানজটের যে বাড়তি ভোগান্তিটা, সেই বাড়তি ভোগান্তিটা হয়তো থাকবে না। আর নিয়মিত যে কাজগুলো করলে যানজট কমে আসবে বলে সরকার মনে করেছে, সেই কাজগুলো করে যাচ্ছে। আজকেও আপনি দেখেছেন যে আমরা একটা উদ্যোগ নিয়েছে, প্রায় 700 ছাত্রছাত্রীকে যদি এঙ্গেজ করে রাস্তায় ট্রাফিকের দায়িত্ব দেওয়া যায়, তাহলে ট্রাফিক সিচুয়েশনটা আরেকটু ইমপ্রুভ করবে বলে মনে করা হচ্ছে। তো এরকম কিছু পদক্ষেপ কিন্তু নিয়মিতভাবেই সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। আর বায়ু দূষণের যে কথাটা বলেছেন, বায়ু দূষণ নিয়ে পরিবেশ মন্ত্রণালয় থেকে সবসময় এ বিষয়ে উদ্যোগ আছে। আর যদি এ বিষয়ে যদি আপনি আরও বিস্তারিত জানতে চান, আমাদের পরিবেশ মন্ত্রী উনি আপনাদের সামনে আসবেন এবং এ বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবেন।